আচ্ছা, লাস্ট লাস্ট দিন আমরা হচ্ছে ইলেকট্রন আসক্তি নিয়ে দেখছিলাম, ইলেকট্রন আসক্তির নিয়ামক গুলা পড়ছিলাম। আমি ছোট্ট একটু কথা বলতে ভুলে গেছি, ওইটা আগে বলে তারপরে আমি তড়িৎ ঋণাত্মকতায় যাব। ওকে। তো ইলেকট্রন আসক্তির যে প্রভাবক নিয়ামক গুলা বলছিলাম, যে ইলেকট্রন আসক্তি কি কি ব্যাপারের উপর নির্ভর করে, আকার বলছিলাম, তারপর শিল্ডিং ইলেকট্রন বলছিলাম, আর একই সাথে আরেকটা বলছিলাম হচ্ছে ওই নিউক্লিয়ার চার্জ। ওকে। আরেকটা ব্যাপার বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ওই ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাসের উপরেও তড়িৎ ঋণাত্মকতাটা ডিপেন্ড করে। তো আমি ওই সরি তড়িৎ ঋণাত্মকতা বলতেছি, ইলেকট্রন আসক্তি। তো তোরা আগের দিন মনে হয় 3টা পয়েন্ট বলছিলাম, 4 নাম্বার পয়েন্টে একটু অ্যাড করে নিস, যে ইলেকট্রন আসক্তি যেটা ছিল, ইলেকট্রন আসক্তির নিয়ামক যেটা, ইলেকট্রন আসক্তির নিয়ামক, এটার ওই 4 নাম্বারে এটা একটু অ্যাড করে নিস, ইলেকট্রন বিন্যাস। এটা কেমন ব্যাপার, যে ওই যে ইলেকট্রন বিন্যাস যদি এরকম হয় যে তার আরেকটা ইলেকট্রন নিলে তার অষ্টক পূর্ণ হয়ে যাচ্ছে, আবার যদি এরকম হয় যে তার আরেকটা ইলেকট্রন নিলে তার স্থিতিশীল, ওই আবার একই কথা, যে অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় নষ্ট করতে চাবে না, এরকম একটা অবস্থা। তো আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধর নাইট্রোজেনের যেটা 7 ছিল, 1s2, 2s2, 2p3 ছিল, 2px1, 2py1, 2pz1 এরকম ছিল। আর এই যে ধর ফ্লোরিন বা ক্লোরিন যদি লিখি, আচ্ছা ফ্লোরিন লিখতেছি, ফ্লোরিন হচ্ছে 9, সেটা হচ্ছে 1s2, 2s2, 2px2, 2py2, 2pz1। আই মিন এখন যদি ফ্লোরিন আর নাইট্রোজেনের মধ্যে চিন্তা করি, নাইট্রোজেনের বাইরের এই 2p অরবিটালটা, সেই অরবিটালটা অর্ধপূর্ণ অবস্থায় আছে, স্টেবল অবস্থায়। আর ফ্লোরিনের এখানে 2p5 হয়ে আছে, আই মিন আরেকটা হইলে তার পূর্ণ অবস্থায় আসে, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমরা যদি নাইট্রোজেনের মধ্যে একটা ইলেকট্রন দিতে যাই, নাইট্রোজেনের ওই নতুন ইলেকট্রন সাথে, মানে নাইট্রোজেন মাইনাস করতে গেলে সেটার জন্য আমার বেশি শক্তি দেওয়া লাগবে। ওকে, বেশি শক্তি দেওয়া লাগবে, আই মিন তখন আবার আহ, সে ওই ইলেকট্রন আসক্তি তার আহ, বাইরে থেকে, ইলেকট্রন আসক্তি কি ছিল, যে শক্তি নির্গত হওয়ার ব্যাপারটা ছিল, কিন্তু এই ক্ষেত্রে দেখা যাবে যে নাইট্রোজেন তার ওই স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসটা নষ্ট করতে চাইবে না। তাহলে বোঝাই যাচ্ছে ফ্লোরিন আবার একটা ইলেকট্রন ইজিলি নিতে চাইবে, কারণ তার বাইরে তাইলে অষ্টক পূর্ণ হয়ে যায়, স্থিতিশীল অবস্থা, স্থিতিশীল কাঠামোটা অর্জিত হয়। তাহলে এই ক্ষেত্রে তাহলে আমরা এটা একটু লিখে দিতে পারি, যে নাইট্রোজেনের তুলনায়, নাইট্রোজেনের এন এর তুলনায় এফ এর ইলেকট্রন আসক্তি, যেটাকে আমরা ই এ দিয়ে লিখছিলাম, ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন আসক্তি বেশি, কারণ এন তার অর্ধপূর্ণ অর্ধপূর্ণ ইলেকট্রন, স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস, স্থিতিশীল ইলেকট্রন কাঠামো বা ইলেকট্রন বিন্যাস যেটাই বলি না কেন, ইলেকট্রন কাঠামো নষ্ট করতে চায় না, নষ্ট করতে চায় না। অপরদিকে, অপরদিকে এফ একটি ইলেকট্রন, এফ, আচ্ছা এফ পরমাণু ইলেকট্রন নিলে স্থিতিশীল ইলেকট্রন কাঠামো অর্জন করবে, ও আরো স্থিতিশীল হবে তখন। ইলেকট্রন নিলে ইলেকট্রন বিন্যাস স্থিতিশীল হয়, ইলেকট্রন বিন্যাস বা ইলেকট্রন কাঠামো যেটাই বলি না কেন, কাঠামো বিন্যাস স্থিতিশীল হয়। ওকে। তাহলে ইলেকট্রন বিন্যাসটাও আহ, কখনো কখনো ইলেকট্রন আসক্তি কম হবে না বেশি হবে, এটা আমাদের জাজ করতে হেল্প করতে পারে। ওকে। তাহলে এই ছোট্ট জিনিসটা বলতে আমার ভুল হয়ে গেছিল, আই মিন মিস হয়ে গেছিল, এই জিনিসটা বলা হয় নাই। তো এটা দিয়ে শেষ করলাম। এটা হচ্ছে ইলেকট্রন আসক্তিটা ছিল আর কি। ওকে। এন এর তুলনায় এফ এর ইলেকট্রন আসক্তি বেশি হবে, কারণ কি?
এন তার অর্ধপূর্ণ, এখানে যে 3টে ইলেকট্রন একটা একটা করে আছে, সিঙ্গেল সিঙ্গেল করে আছে, আই মিন অর্ধপূর্ণ অবস্থায় আছে। এই 2p3 এই অর্ধপূর্ণ স্থিতিশীল ইলেকট্রন কাঠামোটা সে নষ্ট করতে যাচ্ছে না, তো নতুন ইলেকট্রনটা সে সহজে নিতে চাইবে না। ওকে, কিন্তু অপরদিকে এফ পরমাণু যদি নতুন একটা ইলেকট্রন নেয় তাহলে 2p6 হচ্ছে তার ইলেকট্রন বিন্যাসটা স্থিতিশীল হচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এইটুকু ইলেকট্রন আসক্তির ব্যাপারটা শেষ। আমরা আজকে নতুন টপিকে যাচ্ছি, সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা বা এটার ইংলিশটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। তড়িৎ ঋণাত্মকতা, এটাকে আমরা সংক্ষেপে ইএন দিয়ে লিখবো। হ্যাঁ, আমি সবসময় এই যতবার এটাকে ইউজ করবো এই টার্মটা আমি ইএন দিয়ে লিখবো, ইলেকট্রোনেগেটিভিটি। আচ্ছা, এটা কি ছিল? এটা হচ্ছে সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি পরমাণুর একটি কর্তৃক শেয়ারকৃত ইলেকট্রন জোড়কে বা ইলেকট্রন যুগলকে, যাই বলি না কেন, ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করার, আমি কোনো বানান ভুল করলে বলিস কিন্তু, আকর্ষণ করার তুলনামূলক ক্ষমতাকে ওই পরমাণুর বা ওই মৌলের, যেটাই বলি না কেন, ওই পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বলে। সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি পরমাণুর একটি কর্তৃক শেয়ারকৃত ইলেকট্রন, বা কোনো একটি কর্তৃক, যেটাই বলি, দুটি পরমাণু চাইলে এখানে কোনো একটি কথাটা অ্যাড করে দিতে পারিস, একটি কর্তৃক শেয়ারকৃত ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করার তুলনামূলক ক্ষমতাকে, তার মানে দুইজনই টানতেছে, একজনের টানটা বেশি হবে, সেটাকে আমরা ওই পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটি বলতেছি। ওকে, ব্যাপারটা কিরকম আমরা জানি যে ধর এই যে যদি আমি এরকম চিন্তা করি যে হাইড্রোজেন আর হাইড্রোজেন এই দুইটা মিলে একটা সমযোজী, দুইটা পরমাণু মিলে সমযোজী বন্ধন হয়। এখানে যে দুইটা ইলেকট্রন শেয়ার হয়েছে, একটা হাইড্রোজেন থেকে আসছে, একটা ওই হাইড্রোজেন পরমাণু থেকে, একটা এই হাইড্রোজেন পরমাণু থেকে, এটা সমানভাবে শেয়ার হয়। ওকে, তো যদি এরকম হয় যে একটা হাইড্রোজেন পরমাণু আরেকটা ক্লোরিন পরমাণু, তখন ক্লোরিনের একটা ইলেকট্রন, ধর এটা ক্লোরিন থেকে আসা, এটা হাইড্রোজেন থেকে আসা, তো এটা মাঝামাঝি না থেকে ক্লোরিনের দিকে বেশি সরে থাকবে। কারণ আমরা একটু আগে মানে আগের ক্লাসে পড়ে আসছি ইলেকট্রন আসক্তি বলে একটা ব্যাপার ছিল, যে ইলেকট্রনের প্রতি তার টানটা একটু বেশি। এরকম ইলেকট্রন আসক্তি ক্লোরিনের হাইড্রোজেনের তুলনায় বেশি, কারণ ওই যে ক্লোরিন ছিল হচ্ছে পর্যায় সারণীতে ডান দিকে, বাম থেকে যত ডানে যেতাম ইলেকট্রন আসক্তি তত বাড়তো। তাহলে ক্লোরিনে ইলেকট্রনের প্রতি একটা এক্সট্রা টান আছে, আর টানটা থাকার ওই রিজনটাও আমরা জানি, যে সে ওই কি বলে, ওই নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন কাঠামো অর্জন করার জন্য তার আরেকটা ইলেকট্রন লাগবে, এরকম একটা ব্যাপার। তো এই কারণে এই ইলেকট্রন জোড়াটা ক্লোরিন তার নিজের দিকে একটু বেশি টেনে রাখবে, তাতে হাইড্রোজেনের কোনো আপত্তি নাই। কেন আপত্তি নাই? কারণ হাইড্রোজেনের ইলেকট্রনের প্রতি আসক্তি ওরকম নাই। ব্যাপারটা অনেকটা এরকম, ধর আমরা করলাম, এরকম চিন্তা করলাম যে আজকে সাজিদ নাই, সাজিদ থাকলে উদাহরণটা দিতে সুবিধা হইতো। আচ্ছা, সমস্যা নাই, ধর একটা আমাদের দুইটা ক্যারেক্টারকে আমরা সিলেক্ট করে নিই। ধর টেলিসামাদের কথা মনে আছে তোদের? অভিনেতা টেলিসামাদ। আচ্ছা আচ্ছা, ওকে, অনেক চিকন চাকন তাই না? আচ্ছা, এটা ধর সেই আমাদের টেলিসামাদ, আর এটা হচ্ছে আমাদের মোটামুটি ডিপজল বা ওমর সানি, এরকম যদি চিন্তা করি। আমি অবশ্য কাউকে আঘাত করতেছি না। হ্যাঁ, ওকে, আই মিন আমি কম্পারিজনে আসতেছি। তো ধর এরা শুটিং এর প্রয়োজনে ওই ধর এখন এই যে শীতের সিজন, এখন হয়তো শুটিং এর জন্য ওরকম ইসের দিকে, ধর কক্সবাজার বা ওই ইয়াতে কি বলে ওই সিলেটে, এরকম জায়গায় যেখানে একটু শীত বেশি, ওইখানে গেছে আর কি। তো শুটিং শেষে রাত্রে তারা ওই হোটেলে যে থাকবে,
তো তাদের জন্য ওই এক রুমে বেডে, কিন্তু ব্যাপার হচ্ছে তাদের কম্বল একটা দেওয়া হয়েছে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে যে ব্যাপারটা যেটা হবে, ওরা দুইজন মিলে একটা কম্বল শেয়ার করবে। দুইজন মিলে একটা কম্বল শেয়ার করবে। দুইজন মিলে যখন একটা কম্বল শেয়ার করবে, তো তখন কিন্তু বুঝাই যাচ্ছে স্বভাবতই সানির কিন্তু, ওমর সানি যে, ওর কিন্তু কম্বলের বেশি পর্শনটুকু লাগবে। ওকে, কম্বলের বেশিরভাগ পর্শনটুকু ওর লাগবে। টেলিস আমাদের ওইটুকে আপত্তি নাই, যেটুকুই হোক অল্প। ওকে, কারণ ওর বডির ওইটুকু হলেই এনাফ হয়ে যাচ্ছে। তার মানে এইখানে দুইজনই কম্বলটাকে শেয়ার করলো, বাট একজনে একটু বেশি পর্শন নিল, তাতে কিন্তু আরেকজনের কোনো আপত্তি নাই। ওকে, কারণ তার ওইটুক দরকার ছিল। এইখানেও ব্যাপারটা তাই, তড়িৎ-ঋণাত্মকতার ব্যাপারটাও তাই। তারা দুইজনে মিলে ইলেকট্রন জোড়াটাকে শেয়ার করলো, বাট একজনে তার দিকে ইলেকট্রন জোড়াটাকে সরায় রাখছে। ক্লোরিন তার দিকে এই ইলেকট্রন জোড়াটাকে সরায় রাখছে, কারণ এই ক্লোরিনের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেশি। এর ফলে যেটা হবে, এর ফলে ক্লোরিন কিছুটা নেগেটিভ হয়ে যাবে, আংশিক নেগেটিভ হয়ে যাবে, আর এই হাইড্রোজেনটা আংশিক পজিটিভ হয়ে যাবে। তার মানে তড়িৎ-ঋণাত্মকতার এরকম পার্থক্য থাকলে পোলারিটির উদ্ভব হয়। আর যদি তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য না থাকে, তখন কিন্তু একদম নিউট্রাল হবে অণুটা। ওকে, তার মানে এই তড়িৎ-ঋণাত্মকতা ব্যাপারটা আমাদের একটা জিনিস বলে দিচ্ছে, যে বন্ধনটা, সমযোজী বন্ধনটা কি পোলার হবে নাকি অপোলার হবে, মানে তার মধ্যে নেগেটিভ পজিটিভ পোল ক্রিয়েট হবে কি হবে না, এই ব্যাপারটা বলে দিচ্ছে। আচ্ছা, তড়িৎ-ঋণাত্মকতা ব্যাপারটা সবাই বুঝছিস কিনা? তো আমরা এখন আসি, তাহলে এই তড়িৎ-ঋণাত্মকতা ব্যাপারটা কিসের উপর নির্ভর করতেছে, কি কি বিষয়ের উপর নির্ভর করতেছে? তো তড়িৎ-ঋণাত্মকতার নিয়ামক সমূহ যেটা, সেটা নিয়ে একটু লিখি। আচ্ছা, ওকে, তড়িৎ-ঋণাত্মকতার নিয়ামক সমূহ। নর্মালি ইলেকট্রন আসক্তি যেসব কারণে বাড়তো, তড়িৎ-ঋণাত্মকতা একই কারণে তার বেশি হবে, ব্যাপারটা এরকম। ওকে, তাইলে আমরা যদি তড়িৎ-ঋণাত্মকতার ব্যাপারটা চিন্তা করি, তাহলে প্রথমে নিয়ামক হচ্ছে পরমাণুর আকার। পরমাণুর আকার। আচ্ছা, পরমাণুর আকার যত বড় হবে, ইলেকট্রন তড়িৎ-ঋণাত্মকতার মান তত বাড়বে। রিজন কি? সরি, আকার যত ছোট হবে, তড়িৎ-ঋণাত্মকতা তত বাড়বে। রিজনটা কি? রিজনটা হচ্ছে এই যে দুইটা পরমাণু যখন তারা পরস্পর বন্ধনে শেয়ার হয়েছে। আচ্ছা, এটাকে এভাবেই দেখাই। ধর এটা ক্লোরিন পরমাণু, আমি এরকম দূরে দেখাচ্ছি, যদিও দুইটা একসাথেই কিন্তু ইয়া হয়ে যায়। আই মিন, বন্ধন যখন গঠন হয়, তখন কিন্তু দুইটা মিশে যায় একসাথে, কিন্তু আমি এটা বোঝানোর জন্য একটু ধর এখানে ফ্লোরিনে, এইখানে একজোড়া ইলেকট্রন শেয়ার করা, এখানে একজোড়া ওই ক্লোরিন আর হাইড্রোজেনের মধ্যে একজোড়া ইলেকট্রন শেয়ার করা। এখন ফ্লোরিন তার নিজের দিকে ইলেকট্রনকে টানবে, ক্লোরিনও তার নিজের দিকে ইলেকট্রন টানবে, কারণ দুইজনের ইলেকট্রন আসক্তি, আহ, তারা মানে তাদের ইলেকট্রন আসক্তি বেশি ছিল ওইদিকে, যেহেতু পর্যায় সারণীর তারা ডান পাশে অবস্থা, হাইড্রোজেনের তুলনায় বেশি। তাইলে এই ক্ষেত্রে এই যে ইলেকট্রনটাকে নিজের দিকে যে টানতেছে, এটা কি দিয়ে টানতেছে অ্যাকচুয়ালি? কোন জিনিসটাই বাইরের ইলেকট্রন জোড়াটাকে টানতেছে? এই ফ্লোরিনের নিউক্লিয়াসটাই তো টানতেছে। ফ্লোরিনের নিউক্লিয়াসের প্রোটনগুলোই কিন্তু এই ইলেকট্রন জোড়াকে টানতেছে। আবার এখানে এরকম ক্লোরিনের নিউক্লিয়াসের প্রোটনগুলোই কিন্তু এই ইলেকট্রন জোড়াটাকে টানতেছে। তাহলে কি মনে হয়, কোন ক্ষেত্রে টানটা বেশি হবে, ফ্লোরিনের ক্ষেত্রে না ক্লোরিনের ক্ষেত্রে? ফ্লোরিনের ক্ষেত্রে টানটা বেশি হবে, তাই না? কারণ ফ্লোরিন থেকে, এই যে নিউক্লিয়াস থেকে এটার দূরত্বটা কম। ওকে, আর এখানে নিউক্লিয়াস থেকে দূরত্বটা বেশি। এখন একটা তোদের কোশ্চেন আসতে পারে, ভাইয়া আগের দিন আপনি বলে আসলেন যে ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে ব্যতিক্রম ছিল, যে ফ্লোরিনের তুলনায় ক্লোরিনে ইলেকট্রন আসক্তি বেশি ছিল। তো আপনি একটু আগেই বলছেন যে যার ইলেকট্রন আসক্তি বেশি তার তড়িৎ-ঋণাত্মকতা বেশি, তাহলে সেই সেন্সে তো ফ্লোরিনের কম হওয়া উচিত ক্লোরিনের তুলনায়। বাট ব্যাপারটা হচ্ছে, ইলেকট্রন আসক্তির কথা যখন বলতেছিলাম, তখন ব্যাপারটা কি ছিল? ইলেকট্রনকে ভিতরে ঢুকতে হইতো,
ইলেকট্রনকে ভিতরে প্রবেশ করাইতে হতো। ফ্লোরিনের যখন ইলেকট্রন আসক্তি নিয়ে আগের দিন যখন বলছিলাম, তখন ব্যাপারটা কি, একটা নতুন ইলেকট্রন যুক্ত করতে হতো। এখানে কিন্তু ইলেকট্রনকে ভিতরে ঢুকাইতে হচ্ছে না, খালি জাস্ট বাইরে থেকে টেনে কাছাকাছি এনে রাখা। ভিতরে ঢুকতে গেলে তখন ওই যে বিকর্ষণের ব্যাপারটা আসতো, ফ্লোরিনের মধ্যে বেশি বিকর্ষণ হইতো। বাট এবার যেহেতু জাস্ট টেনে তার দিকে সরায় রাখার ব্যাপারটা, এই ক্ষেত্রে নিউক্লিয়াস থেকে দূরত্বটার উপরেই ডিপেন্ড করবে। ওকে, এই কনফিউশনটা যেন না থাকে, যে যদিও আমি বলতেছি যে ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে ব্যতিক্রম ছিল ইলেকট্রন আসক্তির, বাট এই ক্ষেত্রে ওই ব্যাপারটা আর আসবে না, কারণ এই ক্ষেত্রে ইলেকট্রনটাকে ফ্লোরিনের ভিতরে প্রবেশ করাইতে হচ্ছে না, জাস্ট নিউক্লিয়াস থেকে ওই জোরের দূরত্বটা দেখা লাগতেছে। যদি ইলেকট্রন ভিতরে প্রবেশ করাইতে হইতো বা প্রবেশ করতো, সেই ক্ষেত্রে আমরা ওই বিকর্ষণের ব্যাপারটা নিয়ে আসতাম। তাইলে হচ্ছে পরমাণুর আকার যত ছোট হবে, তড়িৎ ঋণাত্মকতার মান তত বাড়বে, কারণ নিউক্লিয়াস থেকে শেয়ারকৃত ইলেকট্রনের দূরত্ব, শেয়ারকৃত ইলেকট্রন জোরের দূরত্বটা কমে আসবে। ওকে, তাইলে এইটা লিখে দিচ্ছি। পরমাণুর আকার যত ছোট হয়, নিউক্লিয়াস হতে শেয়ারকৃত ইলেকট্রন জোরের দূরত্ব তত হ্রাস পায়, ফলে ইলেকট্রন আসক্তি, সরি, তড়িৎ ঋণাত্মকতা মানে হচ্ছে আকর্ষণ বলটা, অর্থাৎ হ্রাস পায়, অর্থাৎ আকর্ষণ বৃদ্ধি পায়, এটা লিখলাম, অর্থাৎ তথা আকর্ষণ বৃদ্ধি পায়, অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা বাড়ে। তাহলে ব্যাপারটি কি হবে, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে যেহেতু আকার ছোট হইতে থাকে, তাহলে একই পর্যায়ে যতই বাম থেকে ডানে যাব, আকার ছোট হওয়ার সাথে সাথে তড়িৎ ইএন বাড়বে। তাহলে আমি এটাকে এভাবে লিখে দিচ্ছি, এই একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে, একই পর্যায়ে, এটা পর্যায়ে বোঝাচ্ছি, বাম থেকে ডানে গেলে ইএন বাড়ে, বৃদ্ধি পায়, তড়িৎ ঋণাত্মকতা বাড়ে। আবার একই পর্যায়ে উপর থেকে নিচে গেলে ইএন হ্রাস পাবে, কারণ আকার বড় হয়। ওকে, ইএন হ্রাস পায়। ওকে, তাইলে এই ক্ষেত্রে এটা হচ্ছে পর্যায়, আর এটা হচ্ছে গ্রুপ। আশা করি এখন এগুলা বুঝিস, অল্প করে বললেও বুঝতে পারবি। তাহলে আকারের ব্যাপারটা গেল। এবার সেকেন্ড আসি, ওই নিউক্লিয়াসের চার্জ, নিউক্লিয়ার চার্জ। সেকেন্ড হচ্ছে নিউক্লিয়ার চার্জ, একই কথা। দুই নাম্বার হচ্ছে নিউক্লিয়ার চার্জ। আমরা দেখ ঘুরে ফিরে খালি একই কথার মধ্যেই কিন্তু আটকে আছি গত তিনটা টপিকে। নিউক্লিয়ার চার্জ এই ক্ষেত্রেও তাই, নিউক্লিয়ার চার্জ যত বাড়বে, তার মানে ওই ইসে ওই ইলেকট্রোনেগেটিভিটি তত বাড়বে। তাহলে এটা সহজ করে শুধু লিখে দিচ্ছি যে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে, একই পর্যায়ে যেহেতু নিউক্লিয়াস ওই ইলেকট্রন জোড়াকে টানে, একই পর্যায়ে বাম থেকে ডানে, আকার হ্রাস পায় ওভাবে বলতে পারি, আবার নিউক্লিয়ার চার্জ দিয়ে বলতে পারি, বাম থেকে ডানে নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পায়। এই ক্ষেত্রে কিন্তু শিল্ডিং ইলেকট্রনটা অপরিবর্তিত থাকে, তো এটা লিখে রাখতে পারিস। কিন্তু শিল্ডিং ইলেকট্রন, এখন আর নতুন করে বলতেছি না যে শিল্ডিং ইলেকট্রন কি ছিল, তোরা জানিস শিল্ডিং ইলেকট্রন অপরিবর্তিত থাকে, ফলে ইলেকট্রোনেগেটিভিটি মানে ওই, যেহেতু নিউক্লিয়াসের প্রোটন গুলাই বা চার্জ গুলাই বাইরের
মুক্ত ওই শেয়ারকৃত ইলেকট্রন জোড়াকে টানবে, তাহলে এই ক্ষেত্রে যেহেতু শিল্ডিং ইলেকট্রন একই থাকতেছে, বাট ওই নিউক্লিয়াসের চার্জ বেড়ে যাচ্ছে, এই কারণে তড়িৎচুম্বকতা বাড়বে, ওই আগেরটার মতোই, যে আকার যেহেতু হ্রাস পাচ্ছে। একইভাবে যদি একই পর্যায়ের জন্য এবার বলি, একই গ্রুপের জন্য বলি, আচ্ছা পরীক্ষায় এগুলা সরাসরি আমি যেগুলা পরীক্ষা আসার মতো ওগুলা কোশ্চেন নিয়ে কিন্তু আবার বলি, হ্যাঁ এগুলা মেইনলি অবজেক্টিভের জন্য, এবং অ্যাডমিশনের ক্ষেত্রে এই সব অবজেক্টিভ গুলা বেশি মানে পেইন দেয়, সো না বুঝলে এগুলা সমস্যা হয়। তবে নর্মালি সরাসরি এভাবে আসে না পরীক্ষায়, যে নিয়ামক সমূহ বর্ণনা করো, এভাবে আসে না। কিভাবে আসে ওইগুলা তুই যে পড়ানোর সময় বলতেছি। আচ্ছা এটা গেল নিউক্লিয়ার চার্জ। 3 নাম্বার হচ্ছে ওই শিল্ডিং ইফেক্ট বলতে পারি, শিল্ডিং ইফেক্ট। অবশ্যই এখানে শিল্ডিং ইফেক্ট টা না আনলেও চলে, বাদ দে, আমরা ওইটাকে আকার দিয়ে বলছি। আমরা 3 নাম্বারে আরেকটা ব্যাপার আনতেছি, সেটা হচ্ছে মৌলের জারণ অবস্থা, মৌলের জারণ অবস্থা। আমার ভিডিও কি আটকে যাচ্ছে না ঠিক আছে? আচ্ছা, একটা পরমাণুর জারণ অবস্থা কিভাবে আছে? আমরা জানি যে কোনো পরমাণু একাধিক জারণ সংখ্যা প্রদর্শন করতে পারে। ওকে, সে কখনো আহ, যেমন আয়রন 2+ হইতে পারে, আয়রন 3+ হইতে পারে। তো একটা মৌলের জারণ অবস্থা, তার জারণ সংখ্যা যত বাড়ে, সে যত পজিটিভ হবে, ওই তার তড়িৎচুম্বকতা তত বাড়বে। তাইলে এটা লিখে দিচ্ছি যে জারণ সংখ্যা বৃদ্ধির সাথে সাথে একই পরমাণুর একই পরমাণুর জারণ সংখ্যা বৃদ্ধিতে তার ওই ইলেকট্রন ইলেকট্রোনেগেটিভিটি বৃদ্ধি পায়। যেমন ধর আয়রন যদি এরকম নর্মাল এফি পরমাণু অবস্থায় যখন সে আছে, তখন তার জারণ সংখ্যা 0, তাই না? তখন তার জারণ সংখ্যা এফি। ওকে, এটার জারণ সংখ্যাকে আমি আচ্ছা এভাবে লিখে দিচ্ছি, জারণ সংখ্যা অক্সিডেশন নাম্বার আর কি, আর এটা হচ্ছে তড়িৎচুম্বকতা ইএন। তো আয়রন যখন এই যে মুক্ত অবস্থায় আছে, এরকম পরমাণু আকারে আছে, তখন তার জারণ সংখ্যা 0, তখন তার তড়িৎচুম্বকতা হচ্ছে 1.80। আচ্ছা, এই তড়িৎচুম্বকতা মাপার একটা স্কেল আছে, সেটা নিয়ে আমি একটু পরে বলতেছি, মানগুলো আমি বলে দিব। আর যখন আয়রন Fe2+ আকারে থাকে, তখন তার জারণ সংখ্যা হচ্ছে +2, সে আরো পজিটিভ হয়ে গেছে বা +2, তাহলে তোর তড়িৎচুম্বকতা তখন বেড়ে হয়ে যায় 1.83। আয়রন আমরা জানি Fe3+ আকারেও থাকতে পারে, তখন তার জারণ সংখ্যা হচ্ছে +3, তখন তার ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে 1.96 হয়ে যায়। এগুলো মুখস্থ রাখার দরকার নাই। ওকে, কোনগুলো মুখস্থ রাখা লাগবে আমি বলবো। তাইলে একটা পরমাণুই যখন একাধিক জারণ অবস্থা দেখায়, একাধিক জারণ সংখ্যা দেখাইতে পারে, তখন তার তড়িৎচুম্বকতার মানও ওই যত বেশি পজিটিভ হইতে থাকবে, তত বেশি তার তড়িৎচুম্বকতা বাড়বে। বুঝাই যায় ইলেকট্রন টানার ক্ষমতাটা যত পজিটিভ হবে তত বাড়বে, এটাই স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, এখন আসি এই যে আমি এই যে মানগুলার যে লিখলাম, এই মানগুলা কয়েকটা পরমাণুর জন্য একটু মুখস্থ রাখতে হবে, সেটা একটু বলে দিই। আমরা এই তড়িৎচুম্বকতার মানগুলা আহ, একজন বিজ্ঞানী, নাম হচ্ছে বিজ্ঞানী পলিং। ওকে, পলিং এর স্কেল অনুযায়ী এই মানগুলা বের করা হয়েছে। কিভাবে বের করা হয়েছে বা তড়িৎচুম্বকতার মানটা কিভাবে হিসাব করা হয়, সেইটা আপাতত আমাদের জানার দরকার নাই। এটা একটা তুলনামূলক, যে এই একটা পরমাণু সাপেক্ষে আর একটা পরমাণু তড়িৎচুম্বকতা কেমন, তো সেইটা আমরা এখন এই ক্ষেত্রে পলিং যে স্কেল দিয়ে বের করছে সেটাকে পলিং স্কেল বলা হয়। তো ওই কয়েকটা পরমাণুর তড়িৎচুম্বকতার মানটা মুখস্থ রাখতে হবে আমাদের, প্রায় দরকার হইতে পারে। তো সেই কয়টা আমি একটু লিখে দিচ্ছি, আমার এখনো নিয়ামকের পয়েন্টগুলো শেষ হয় না, আগে ওইটা একটু লিখে দিয়ে আসি, হ্যাঁ। আচ্ছা, তাইলে এইবার এখনো কিন্তু ওটা শেষ হয় নাই, এটাকে এক জায়গায় একটু লিখে রাখ, সেটা হচ্ছে পলিং স্কেল অনুসারে বিভিন্ন পরমাণুর
পরমাণুর বা মৌলের যেটাই বলি না কেন, পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা ইএন। তো যে কয়টা বেশি লাগবে সেগুলো একটু লিখে দিচ্ছি, মুখস্থ রাখিস একটু। হাইড্রোজেনের হচ্ছে 2.1, আর তারপর হচ্ছে কার্বনের হচ্ছে 2.5, নাইট্রোজেনের 3, যেগুলা লাগবে বেশি সেগুলা দিয়ে দিচ্ছি, হ্যাঁ 3 বা 3.0 যেটাই বলি না কেন। অক্সিজেনের হচ্ছে 3.5, ফ্লোরিনের 4, ফ্লোরিন এটা সবচেয়ে বেশি, কেন সবচেয়ে বেশি একটু পরে বলবো আমরা। ফ্লোরিন হচ্ছে 4। সোডিয়াম 0.9, ফসফরাস 2.1, সালফার 2.5, ক্লোরিন ক্লোরিন হচ্ছে 3। এই মোটামুটি এই কয়টা রাখলেই হয়, মোস্ট রাখলেই চলে। ওকে, আর পটাশিয়ামেরটাও জানা রাখতে পারিস, পটাশিয়াম হচ্ছে 0.8। এগুলা বেশি লাগে, হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এই ক্লোরিন, এগুলো একটু বেশি লাগে। আচ্ছা, এই কয়টা একটু মুখস্থ রাখবো, এই স্কেল অনুসারে বিভিন্ন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা। আচ্ছা, এবার পরবর্তী নিয়ামকটাতে চলে আসছি, যে আরো কি কি ব্যাপারের উপর নির্ভর করতে পারে তড়িৎ ঋণাত্মকতা। ওকে, সেটা হচ্ছে আমরা যে যদি ইলেকট্রন আসক্তি আর ইলেকট্রন আয়নীকরণ বিভব যেটা বা আয়নীকরণ শক্তি যেটা বলছিলাম, যার ইলেকট্রন আসক্তি বেশি তার কি বলে ওই তড়িৎ ঋণাত্মকতা তত বেশি হয়। কারণ আমরা দেখছিলাম যে ইলেকট্রন আসক্তি কাদের বেশি হইতো, যাদের আকার ছোট তাদের ইলেকট্রন আসক্তি বেশি হইতো। ওকে, তাহলে সেই সেন্সে তড়িৎ ঋণাত্মকতা তাদের বেশি হবে। আবার আয়নীকরণ শক্তি যাদের বেশি তাদেরও ওই ইসের যদি ওরকম দুইটা ধাতুর পরমাণুর কথা চিন্তা করি, যার আয়নীকরণ শক্তি বেশি হবে তার তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে। কারণ দুইটা ধাতুর পরমাণু যদি নেই, আকার যা ছোট, আকার যা ছোট তার আয়নীকরণ শক্তি কিন্তু বেশি ছিল। তাহলে আমি যেদিক থেকেই দেখি না কেন, যেহেতু আয়নীকরণ শক্তিটাও আকার যত ছোট হইতো তত আয়নীকরণ শক্তির মান বাড়তো। আবার আকার যত ছোট হয় অধাতুর ক্ষেত্রে, সেক্ষেত্রেও তার ওই ইলেকট্রন আসক্তির মান বাড়ে। তার মানে দুই ক্ষেত্রেই, যেহেতু আমাদের আকার ছোট হলে তড়িৎ ঋণাত্মকতার মান বাড়ে, একটা দুইটা পরমাণুর কথা যদি আমরা চিন্তা করি, এই ক্ষেত্রে আমরা আয়নীকরণ শক্তির মান যত বেশি হবে তার তড়িৎ ঋণাত্মকতার মান তত বেশি হবে, অথবা আয়নীকরণ ইলেকট্রন আসক্তির মান যত বেশি হবে তার তড়িৎ ঋণাত্মকতার মান তত বেশি হবে। মানে দুই সেন্সেই যদি চিন্তা করি, আয়নীকরণ শক্তি দিয়ে চিন্তা করলে পরমাণুর আকার যত ছোট হইতো আয়নীকরণ শক্তির মান তত বেশি হইতো। ইলেকট্রন আসক্তি দিয়ে চিন্তা করলে তখনও কিন্তু পরমাণুর আকার যত ছোট হইতো ইলেকট্রন আসক্তি তত বাড়তো। আর আমরা তড়িৎ ঋণাত্মকতাতেও বলে আসছি, পরমাণুর আকার যত ছোট হবে ইলেকট্রন আসক্তি এই তড়িৎ ঋণাত্মকতার মান তত বাড়বে। তাহলে দুই সেন্সেই আমরা বুঝতে পারতেছি যে আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন আসক্তি যার যত বেশি তার তড়িৎ ঋণাত্মকতা তত বেশি। ওকে, এই কথাটা একটু লিখে দিচ্ছি, 4 নাম্বার পয়েন্ট। চার নাম্বার হচ্ছে আয়নীকরণ শক্তি ও ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি, তো এই ক্ষেত্রে আমরা আয়নীকরণ শক্তিটাকে এভাবে দেখাইছিলাম, আইই দিয়ে বা আইপি দিয়েও বলে, আয়নীকরণ বিভবও বলে এটাকে, আর এটাকে ইএ দিয়ে দেখাইছিলাম ইলেকট্রন আসক্তি। তাইলে যে মৌলের আইই যত বেশি, তার মানে তার আকার তত ছোট, যত বেশি তার ইএন তত বেশি। একটা উদাহরণ দিচ্ছি, যেমন হচ্ছে ধর এই একটু আগে লিখে আসলাম সোডিয়াম আর পটাশিয়াম। সোডিয়ামের জন্য মানটা লিখছি 0.9, আর পটাশিয়ামের জন্য মানটা লিখছি 0.8।
আমরা জানি উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তির মান কমতে থাকতো, কারণ আকার বড় হয়ে যেত। তাহলে সোডিয়ামের তুলনায় কিন্তু পটাশিয়ামের আয়নীকরণ শক্তির মান কম ছিল, সোডিয়ামের আয়নীকরণ শক্তিটা বেশি ছিল, আকার ছোট ছিল, এই জন্য আর এই যে ইলেকট্রোনেগেটিভিটি বেশি হইলো। ওকে, আচ্ছা, একটু আগে মান লিখে দিছি। একইভাবে যে মৌলের ইএ যত বেশি, আচ্ছা আচ্ছা ওকে, যত বেশি তার ইএন তত বেশি। এইটার যদি উদাহরণ দিই একটা, যে ধরো একই পর্যায়ের একটা দেখাই, যেমন আমরা নাইট্রোজেন আর অক্সিজেনের ক্ষেত্রে লিখলাম আচ্ছা নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস আর সালফার দিই, অথবা অক্সিজেন আর ফ্লোরিনের মধ্যে তুলনা করি, অক্সিজেন আর ফ্লোরিন, অক্সিজেন আর ফ্লোরিন, অক্সিজেনের পরে হচ্ছে ফ্লোরিন একই পর্যায়ে। ওকে, তাহলে অক্সিজেন একই পর্যায়ে ছিল, অক্সিজেন আগে তারপর ফ্লোরিন, তো ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি অক্সিজেনের তুলনায় বেশি। ওকে, কারণ আকার ছোট ছিল। তাহলে আমরা এটা একটু আগে পড়ে আসছি যে অক্সিজেনের হচ্ছে 3.5 লিখে দিলাম। ওকে, শুরু করতেছি। তোরা একটু মনে হয় বোর হয়ে যাচ্ছিস, একটু কষ্ট করে ধৈর্য ধর। অক্সিজেন ছিল হচ্ছে 3.5 আর ফ্লোরিন ছিল 4। ওকে, তো এই ক্ষেত্রেও আমরা দেখতেছি ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি ছিল অক্সিজেনের তুলনায়, এই জন্য এখানে ইলেকট্রন আসক্তি যত বেশি হয় তার বললাম ওই তড়িৎ ঋণাত্মকতা তত বেশি হয়। আচ্ছা, এবার লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে এখনো পড়াই নেই তোদের, যদি ইলেকট্রন ইসের মান সমান হয়, ওই যে তড়িৎ ঋণাত্মকতার তড়িৎ ঋণাত্মকতার মান সমান হইলে তখন অন্য ব্যাপারগুলো দিয়ে জাজ করা লাগবে। ওকে, ওই যেমন ধর হ্যাঁ নাইট্রোজেন আর ক্লোরিন, তারপরে হচ্ছে এইদিকে ওই ইসের আহ ক্লোরিন, তারপর আরেকটা আছে হচ্ছে যেমন কার্বন আর সালফার, এদের তড়িৎ ঋণাত্মকতার মান সমান। এই সময় এরা কিন্তু একই পর্যায়ে নাই, একই পর্যায়ে বা একই গ্রুপে নাই। আমি কিন্তু আগের দিন এই কথাটা বারবার বলে আসছি, যে কোনো এই যে পর্যায়বৃত্ত ধর্ম এগুলা ব্যাখ্যা করার সময় দেখা লাগবে ব্যাপারটা যে একই পর্যায়ে আছে কি একই গ্রুপে আছে, তখন একটা সম্পর্ক সৃষ্টি করা যাবে। আমি যে কোনো এক জায়গা থেকে দুইটা পরমাণু নিয়ে ব্যাখ্যা করতে পারবো না যে এই আকার ছোট বড় এগুলা বলা যাবে না। ওকে, একই পর্যায়ে হলেও তখন ব্যাখ্যা দিতে পারতেছি আকার ছোট বা বড় হয়ে যাচ্ছে, একই গ্রুপে হলেও বলতে পারতেছি। আমি কিন্তু হুট করে ইসের আগের দিন বলছিলাম যে হুট করে পর্যায় সারণী যে কোনো একটা জায়গা থেকে দুইটা যে র্যান্ডমলি দুইটা মৌল নিয়ে যদি তারা একই পর্যায়ে বা একই গ্রুপের সম্পর্কে না থাকে, হুট করে বলে দিতে পারবো না কোনটার আকার বড় ছোট, এখানে আরো ব্যাপার চলে আসবে। ওকে, আচ্ছা, এখন আসি লাস্ট যেটা 5 নাম্বার। 5 নাম্বার জিনিসটা এখন আমরা পড়ি নাই, তো একটু মানে পেইন না নিয়ে জাস্ট এখন জেনে রাখবি, সামনে যখন আমি পড়াবো তখন বুঝে যাবে ব্যাপারটা। 5 নাম্বারটা হচ্ছে সংকরণ বা হাইব্রিডাইজেশন। এই কথাটা এখনো কিন্তু পড়াই নাই, সামনে এই টপিকটা আছে এবং ইম্পর্টেন্ট টপিক। সংকরণ বা হাইব্রিডাইজেশন বলে, তো এটা কি ছোট্ট করে বলি যে ধর একটা পরমাণু যৌগ গঠন করার আগে তার যে অরবিটাল গুলো আছে, এই অরবিটাল গুলা নিজেরা মিক্স হয়ে যাইতে পারে, নিজেরা মিক্স হয়ে নতুন একটা অরবিটাল সৃষ্টি করতে পারে। যেমন এই কার্বনের যে 1s2, 2s2, 2p4, এইখানে যে সরি 2p2, কার্বনের হচ্ছে 2p2, এইখানে কার্বন যখন যৌগ গঠন করবে, যদি কার্বন কার্বন একক বন্ধন সৃষ্টি করে, তখন সেটার মধ্যে এই কার্বন আরেকটা কার্বন পরমাণুর সাথে একক বন্ধনে যুক্ত হওয়ার আগে সে নিজেরা এই যে তার যে এখানে কয়টা অরবিটাল আছে, 2px, 2py, নর্মাল অবস্থায় তো এরকম 2pz এটা খালি থাকে, সরি 2px1, 2pyn, 2pz, ওই যে আমরা 9-10-এ পড়ে আসছিলাম যে কার্বন নর্মাল অবস্থায় এরকম দুই যোজনী দেখায়। ওকে, তার বাইরের শেলের অরবিটালটা 2pz-টা ফাঁকা থাকে। তারপরে এখানে স্টার সাইন দিয়ে 9-10 আমরা পড়ে আসছিলাম, অবশ্য সামনে গিয়েও পড়বো, এই জোড়াটা ভেঙে এইখানে একটা ইলেকট্রন চলে আসে, তখন কার্বন 4 যোজনী দেখাইতে পারে, এই যে 4টা বিজোড় ইলেকট্রন চলে আসছে।
এগুলা 9-10-এ ছিল, এখন দরকার নাই, এখন খালি একটু বোঝার জন্য বলতেছি, আমি এগুলো আবার বোঝাবো সামনে, এই টপিকগুলো আসবে। তো কি হয়, কার্বন কার্বন যখন একক বন্ধন হয় তখন কি হয়, এই সবগুলো অরবিটাল একসাথে মিশে একটা এস আর 3টা পি একসাথে মিশে নতুন একটা অরবিটাল সৃষ্টি করে। ওকে, তো সেগুলাকে বলি আমরা তখন সংকর অরবিটাল। পেন নেওয়ার দরকার নাই, সামনে কিন্তু বলবো, এখন জাস্ট জেনে রাখ। তাইলে কার্বন কার্বন যখন একক বন্ধন হয় এরকম 4টা অরবিটাল মিলে একটা এস 3টা পি, তো তখন সেই অরবিটালটাকে বলা হয়, তাইলে আমি এইখানে যে কার্বন কার্বন একক বন্ধন, সেখানে কার্বনের যে সংকরণটা হয়েছে, সংকরণটায় অংশ নিছে একটা এস 3টা পি অরবিটাল, এই জন্য এই সংকরণটাকে বলা হয় sp3 সংকরণ। একটা এস 3টা পি অরবিটাল, এভাবে লেখা হয় sp3, মানে কিউবের মতো, কিন্তু বাট ওটাকে পড়ার সময় 3 পড়বো, sp3 সংকরণ। কার্বন যদি এই অবস্থায় থাকে তখন তার তড়িৎ ঋণাত্মকতা 2.48 হয়, তখন তার ইলেকট্রোনেগেটিভিটি মানে একক বন্ধনে থাকলে 2.48। যদি কার্বন দ্বিবন্ধনে থাকে, দ্বিবন্ধনটা কিভাবে গঠন করে, তখন কার্বনের এই 3টা অরবিটাল একসাথে মিশে এই এস আর 2টা পি, তখন সেই সংকরণটাকে বলা হয় sp2 সংকরণ। ওকে, সবার জন্য বলতেছি, এটা কিন্তু পেন নিবি না, আমরা সামনে গিয়ে বুঝবো, এখন শুধু তুলে রাখ। তখন এই সংকরণটাকে বলা হয় sp2 সংকরণ, এবং তখন এই কার্বন পরমাণুগুলোর তড়িৎ ঋণাত্মকতা চেঞ্জ হয়ে যায়, তখন সেটা বেড়ে হয়ে যায় 2.75। আর যখন কার্বন কার্বন ত্রিবন্ধন হয় তখন সংকরণটা হয় এই 2টা অরবিটাল মিলে, এস আর পি মিলে, তখন সেটাকে sp সংকরণ বলি, এবং তখন তার তড়িৎ ঋণাত্মকতার মানটা হয় 3.24। তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে একই পরমাণু কোন সংকরণে আছে তার উপর ভিত্তি করে তার তড়িৎ ঋণাত্মকতার মান চেঞ্জ হইতে পারে। সংকর কথার মানে কি, একাধিক বৈশিষ্ট্য তার মধ্যে চলে আসছে। তার মানে এখন এই যে কার্বনের সাথে এই কার্বন যে যুক্ত হয়েছে, যে অরবিটাল দিয়ে যুক্ত হয়েছে, সেটা কোনো এস অরবিটালও না, সেটা কোনো পি অরবিটালও না, সেই অরবিটালটা হচ্ছে এস আর পি মিক্স হয়ে তৈরি হয়েছে। ওকে, কয়টা এস মিশছে, একটা এস 3টা পি, তাইলে এস এর পার্সেন্টেজটা কত, টোটাল যদি 1 ধরি, তাহলে 4/1 কিন্তু এস এর পার্সেন্টেজ, 4/1, তার মানে হচ্ছে 25%। ওকে, 25%। তার মানে আমাদের যদি বলি এখানে পার্সেন্ট এস, এই সংকর অরবিটালে এস, এস এর পার্সেন্টেজটা কত, এই sp3 অরবিটাল এই বন্ধনের মধ্যে, এখানে যে অরবিটালটা অংশ নিচ্ছে বন্ধনে, সেই অরবিটালটার মধ্যে এস এর পার্সেন্টেজটা কত এখানে আসবে, সেটা হচ্ছে 25%। ওকে, আর এটার মধ্যে যদি চিন্তা করি, একটা এস মিশছে 2টা পি মিশছে, তার মানে টোটালটা যদি 100 চিন্তা করি, তাহলে এস হচ্ছে 1/3, তার মানে হচ্ছে ওই 1/3 মানে হচ্ছে 33.33%, আর 33.33% এস এর চরিত্রটা। আর এইখানে একটা এস মিশছে একটা পি মিশছে, মানে 50-50, তার মানে এস আছে 50 এই অরবিটালটার মধ্যে, এবং পিও আছে 50, তো এস এর পার্সেন্টেজটা এখানে 50%। তার মানে কার্বন এখানে যখন আর একটা কার্বন পরমাণুর সাথে যুক্ত হয়েছে, সে যে অরবিটাল দিয়ে যুক্ত হয়েছে সেই অরবিটালগুলা, এইখানে ওই অরবিটালটার মধ্যে এস এর চরিত্রটা হচ্ছে 25%, এইখানে এস এর চরিত্রটা হচ্ছে 33.33%, মানে 1/3, আর এখানে 1/2 মানে হচ্ছে 50%। তার মানে বুঝতেছি একটা সংকর অরবিটালের এস চরিত্র যত বাড়ে তার তড়িৎ ঋণাত্মকতার মান তত বাড়ে। শুধু এই কথাটা এখন লিখে রাখ, যে একই পরমাণুর সংকর অরবিটালের এস চরিত্র যত বাড়ে, মানে এস পার্সেন্টেজ, এস চরিত্র যত বাড়ে তার আচ্ছা, সংকরণ মূর্ধন্য দন্তন্য আসলে কোনো সমস্যা না অ্যাকচুয়ালি, এটা ইয়ের থেকে আসা তো। আচ্ছা, এইখানে এইখানে সংকর অরবিটাল, সংকরণ হচ্ছে প্রক্রিয়াটা, আর যে অরবিটাল উৎপন্ন হইলো তাকে আমরা সংকর অরবিটাল বলি। ওকে, মানে হাইব্রিডাইজেশন, এটার মানে হচ্ছে সংকরণ, আর যে অরবিটাল হইলো সেটাকে হাইব্রিড অরবিটাল বলি, ওই যেমন আমরা হাইব্রিড ধান বলি ওরকম সংকর অরবিটাল। তো সংকর অরবিটালে এস চরিত্র যত বাড়ে ইএন তত বাড়ে। আর সবার জন্য বলে রাখতেছি, এটা নিয়ে পেন নেওয়ার কোনো দরকার নাই, এটা আমরা সামনে ভালো করে বুঝবো, এখন শুধু এইটুকু জানা রাখি। ওকে, এই এতক্ষণ যে এত
মানে পেঁচাল পারলাম। এখন এইটা আমার কি কাজে লাগবে? এই তড়িৎ ঋণাত্মকতা এতক্ষণ জেনে কি লাভ আমার? এই টেলিসামাদার ইসের কি বলে, অমর সানির কম্বল ভাগাভাগি নিয়ে আমার কি আসে যায়? তো এখন সেটাই চলে আসি যে তড়িৎ ঋণাত্মকতাটা কোথায় প্রয়োগ করতে পারবো আমরা। ওকে, আচ্ছা, এটা লিখতেছি। তড়িৎ ঋণাত্মকতার প্রয়োগ বা তাৎপর্য যেটাই বলি না কেন। এক নাম্বার সেটা হচ্ছে আমরা দুইটা পরমাণুর মধ্যে বন্ধনের প্রকৃতিটা কেমন হবে সেটা জাজ করতে পারবো। সেটা কি সমযোজী বন্ধন হবে না আয়নিক বন্ধন হবে সেটা আমরা জাজ করতে পারবো। তাহলে বন্ধন প্রকৃতি নির্ণয়, বন্ধন প্রকৃতি নির্ণয় কিভাবে? আহ বন্ধনে আবদ্ধ পরমাণু দ্বয়ের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য ইএন এর পার্থক্য, আর এইখানে হচ্ছে বন্ধন প্রকৃতি। যদি যে দুইটা পরমাণু বন্ধন গঠনে অংশ নিছে তাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য শূন্য হয়, যেমন ওই যে দুইটাই হাইড্রোজেন, যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য শূন্য হয় তাহলে সেইটা বিশুদ্ধ সমযোজী হবে। ওই তার মানে দুইটা হাইড্রোজেন পরমাণু, অথবা যদি ওই যে কার্বনের সাথে যখন আমরা সালফার, কার্বনেরও 2.5, সালফারেরও 2.5, তখন এই ক্ষেত্রে ওই যৌগগুলা বিশুদ্ধ সমযোজী যৌগ হবে, বা ওই বন্ধনটা বিশুদ্ধ সমযোজী হবে। যেমন উদাহরণ হিসাবে হাইড্রোজেন CS2 এইসব, ওকে, বা ক্লোরিন, এদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য শূন্য। ওকে, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা যদি 0 থেকে বেশি বাট 0.5 থেকে কম হয়, 0.5 থেকে কম হয়, 0.5 থেকে কম হয়, তখন সেটা সমযোজী হবে কিন্তু পোলার হবে না, আবার বিশুদ্ধ হবে না, অপোলার সমযোজী। সেটাকে আমরা বলবো অপোলার সমযোজী, অপোলার সমযোজী, অপোলার সমযোজী। যদি লেস দেন, আচ্ছা এটা কি, হ্যাঁ ঠিকই তো আছে মনে হয়, লেস দেন 5, ওকে, লেস দেন 5, 0.5, এটা যদি হয় তাহলে অপোলার সমযোজী। যেমন উদাহরণ হচ্ছে CH4, CH4, এখানে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.5, হাইড্রোজেনের হচ্ছে 2.1, এটার ইয়া 0.4 হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, তো 0.5 এর থেকে কম। এরকম হইলে এগুলাকে আমরা আহ, ইয়া বলবো আর কি, অপোলার সমযোজী বলবো। এরকম আরো আছে, যেমন হচ্ছে এই যে H2S বলতে পারি, H2S, H2S, এগুলা হচ্ছে অপোলার সমযোজী। আমি কয়েকটা উদাহরণ লিখে দিচ্ছি। তার মানে এদের বন্ধনের মধ্যে পোলারিটি আসবে না। যেমন ধর এই যে CH4, এইখানে কখনো এরকম হবে না যে এই যে হাইড্রোজেন আর বন্ধনের মধ্যে ওই যে ইলেকট্রন মোটামুটি সমানভাবেই শেয়ার হবে, একদিকে সরে আসার চান্সটা হবে না। বিশুদ্ধ না, বিশুদ্ধ সমযোজী না, কিন্তু আবার পোলও সৃষ্টি হয় না, অপোলার সমযোজী। আচ্ছা, যদি এই পার্থক্যটা কোথায় লিখি, আচ্ছা উপরে চলে আসি। আচ্ছা আমি এটা মুছলাম, তোরা তো এগুলা লিখে ফেলছিস। এই পার্থক্যটা যদি 0.5 থেকে 1.7, আবার কোন বইয়ে 1.9 আছে, ওকে, মানে গুহ স্যারের বইয়ে এক জায়গায় 1.7 দেওয়া আছে, এক জায়গায় 1.9 দেওয়া আছে। তো তোরা আর ইসের বইয়ে মহিবুর বা এই যে মহিবুর স্যার আর হচ্ছে কবির স্যার এদের বইয়ে 1.9ই দেওয়া আছে, ওকে। তাহলে আমরা এটাকে 1.7
অবলিক 1.9 লিখে দিলাম, দুইটাই জানা রাখা উচিত। ওকে, যদি এই পয়েন্ট 1.5 থেকে 1.7 বা 1.9 এর মধ্যে হয়, তখন সেই ক্ষেত্রে এই বন্ধনটা হবে পোলার সমযোজী। পোলার সমযোজী মানে পোল সৃষ্টি হবে, যেমন HF পোলার, HCl, H2O, এগুলা হচ্ছে পোলার সমযোজী যৌগ। তার মানে ওই যে ইলেকট্রন জোড়া একদিকে সরে আসবে। ওকে, আই মিন পজিটিভ, আংশিক পজিটিভ আংশিক নেগেটিভ হয়ে যাবে। আর লাস্টে যদি এটা নিয়ে এইখানে যদিও 1.7 1.9 নিয়ে দুই বইয়ে দুই রকম কয়েকটা বই ইয়ে আছে, তবে 1.9টাই বেশিরভাগ বই দেওয়া, কিন্তু এই পরেরটা নিয়ে কোনো ইয়া নাই, সব জায়গায় একই, যে 1.9 এর তুলনায় যদি এই পার্থক্যটা বেশি হয়, 1.9 এর তুলনায় বেশি হয়, তাইলে যৌগটা হয়ে যাবে আয়নিক যৌগ। যেমন হচ্ছে NaCl, KCl, এইসব হচ্ছে আয়নিক যৌগ। ওকে, যেমন সোডিয়ামের হচ্ছে 0.9 ছিল হচ্ছে তার তরিচিনাত্মকতা, আর ক্লোরিনের ছিল হচ্ছে, ক্লোরিনের কত জানি লিখছিলাম 3.3, ক্লোরিনের হচ্ছে 3। তাইলে 0.9 থেকে 3 থেকে 0.9 বাদ দিলে আসতেছে হচ্ছে আহ কত আসতেছে, 2, 2 আসতেছে, 2.1 আসতেছে, তাই না? হুম, 2.1। তো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যখন 1.9 এর বেশি হয়ে যাবে, তখন যৌগটা আয়নিক হবে। তাহলে তড়িৎ ঋণাত্মকতাটা আমাদের জানা দরকার। ওকে, একই সাথে আমরা চাইলে এই যে একটা বন্ধন কতখানি আয়নিক প্রকৃতির, বা কোনো একটা যৌগ কতখানি আয়নিক প্রকৃতির, সেটা আমরা তার আয়নিক চরিত্রটা কত পার্সেন্ট, সেটা আমরা আহ আহ, ইয়া একটা সূত্র দিয়ে বের করতে পারবো। সেই সূত্রটা আমি লিখে দিচ্ছি। বন্ধনের আয়নিক চরিত্র, আয়নিক চরিত্র মানে কতখানি সে আয়নিক বৈশিষ্ট্য দেখাচ্ছে। আয়নিক চরিত্র, শত বন্ধনের শতকরা আয়নিক চরিত্র, এটাও লিখতে পারি। বা আয়নিক চরিত্রের শতকরা মান, শতকরা মান, সেটা যদি আমরা পার্সেন্টে হিসাব করতে চাই, বা শতকরা পরিমাণ, সূত্রটা হচ্ছে আমাদের এইটা, 100, 100 দিয়ে গুণ দিচ্ছি, যে শতকরায় নিব, ইন্টু 1 মাইনাস এক্সপোনেনশিয়াল। ওকে, যেটা বলতেছিলাম, এই বন্ধন প্রকৃতি নির্ণয় করার জন্য, বন্ধনের আয়নিক চরিত্রের শতকরা পরিমাণ নির্ণয় করার জন্য আমাদের সূত্রটা হবে 100 ইন্টু 1 মাইনাস ই, আই মিন এক্সপোনেনশিয়াল টু দি পাওয়ার মাইনাস 1/4 ডেল্টা ই এন হোল স্কোয়ার। এই ডেল্টা ই এন দিয়ে বুঝাচ্ছি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। ওকে, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য এটা। আর এই তড়িৎ ঋণাত্মক, এইখান থেকে আমরা বের করতে পারবো যে একটা যৌগ কতখানি আয়নিক চরিত্রের। যেমন NaCl অথবা KCl, আমরা জানি এই দুইটাই আয়নিক যৌগ। তো এই দুইটা যৌগের মধ্যে কোনটা বেশি আয়নিক, কার পার্সেন্টেজ বেশি, আমরা কি করব, জাস্ট এই সোডিয়ামের তড়িৎ ঋণাত্মকতা, সোডিয়ামের তড়িৎ ঋণাত্মকতা যেটা ছিল হচ্ছে 0.9, আর পটাশিয়ামের তড়িৎ ঋণাত্মকতা যেটা ছিল 0.8, আর এখানে Cl তো দুইটার ক্ষেত্রেই 3, এই মানটা, এই দুইটার ডিফারেন্স হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, যেটা ডেল্টা ইএন। সেটাকে যদি এখানে বসাই দিয়ে ক্যালকুলেট করি, এখানে একটা পার্সেন্ট চলে আসবে, পার্সেন্টে একটা মান আসবে যে কোনটার বেশি আয়নিক ধর্মটা বেশি, বা আয়নিক বৈশিষ্ট্যটা কার বেশি। তাহলে আমরা বুঝতে পারবো একটা বন্ধন, এই যে পরমাণু দুইটা যুক্ত আছে, তারা যদি আয়নিক বন্ধনে দ্বারা যুক্ত থাকে, তাদের আয়নিক চরিত্রটা কতখানি, অথবা যে কোনো দুইটা পরমাণু যে বন্ধনে যুক্ত আছে, সেই বন্ধনের আয়নিক চরিত্রটা কত, সেটা কতখানি আয়নিক ধর্ম দেখাচ্ছে। আর একই সাথে আমরা কোনো একটা যৌগ অম্লধর্মিতা দেখাবে না ক্ষারধর্মিতা দেখাবে, আই মিন সে কি H+ ত্যাগ করবে না OH- ত্যাগ করবে জলীয় দ্রবণে, সেই ব্যাপারটাও আমরা এই তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, আই মিন এই যে বন্ধনের আয়নিক চরিত্র দিয়ে ব্যাখ্যা করতে পারবো। তো এই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে দেখি, আজকে যেহেতু টাইমটা এন্ড হয়ে গেছে। তো আমরা নেক্সট ক্লাসে ফার্স্টে এই দুইটা জিনিস দেখে তারপর আমরা পরের টপিকটাতে যাব। ওকে, তো তড়িৎ ঋণাত্মকতার এক্স্যাক্টলি কোথায়, কোন 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 জায়গায় আমরা তড়িৎ ঋণাত্মকতাটাকে ইউজ করতে পারি,
সেই ব্যাপারটা আমাদের নেক্সট ক্লাসে আগে ফার্স্টে এই দুইটা হিসাব দেখাই নিয়ে তারপর আমরা পরের টপিকে যাব। আচ্ছা, সে পর্যন্ত ভালো থাকিস সবাই। আল্লাহ হাফেজ।